সুপ্রশিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেক শিক্ষার্থীর অনুরোধে আজকে আবার আমরা লাইভে এসেছি। তো আজকের লাইভে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কি কি বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করব। তারপর আমি একটু মুখে বলি যে কি কি বিষয় আপনাদের আজকে আমরা আলোচনা করব। এর লাইভে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কি কি বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করব। তারপর আমি একটু মুখে বলি। তো আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে বিএবিএসএস প্রোগ্রামের রেজাল্ট ও পুনঃপরীক্ষা সম্পর্কে আলোচনা করব। মান উন্নয়ন পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। ডাব্লিউএইচ আসলে কি করতে হবে, এনএ আসলে কি করতে হবে, পিআর আসলে কি করতে হবে, এই সকল প্রশ্নের উত্তর এবং এক স্টাডি সেন্টার থেকে অন্য স্টাডি সেন্টার বদলে হতে কি করণীয় আছে, 2023-24 সালের শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারে কোন কোন বিষয়গুলো নেবেন, আর পরীক্ষায় বেশি নম্বর পেতে করণীয়, খাতা চ্যালেঞ্জ কিভাবে করতে হয়, কয়টি পরীক্ষা একসাথে দিতে পারবেন, কিভাবে লেখাপড়া করলে ভালো নম্বর পাওয়া যায়, পরীক্ষায় ভালো রেজাল্ট কিভাবে করা যায়, পরীক্ষার প্রশ্নে সাধারণত হয় সৃজনশীল, হয় না। তো হ্যান্ডআউট সাজেশনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে। তো আজকে আমরা ক্লাসটি নিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকের লাইভ ক্লাসটা কিন্তু অনেক স্টুডেন্টের অনুরোধে কিন্তু আমরা নিচ্ছি এবং লাইভ ক্লাসটা বেশি করে শেয়ার করবেন যাতে করে এগুলো তথ্যগুলো স্টুডেন্টরা জানতে পারে। যেহেতু আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, দেখতেছি অনেক স্টুডেন্ট জয়েন করছেন। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ অনেক শিক্ষার্থী জয়েন করছেন আমাদের ক্লাসে।
তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো অনেক প্রশ্নের উত্তর দিব আজকে। তো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে রেজাল্ট এবং পূর্ণ পরীক্ষা। তো রেজাল্টটা পরশুদিন হচ্ছে গিয়ে আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, অর্থাৎ 7 তারিখে রেজাল্ট পাবলিশড হয়েছে। তো এইখানে রেজাল্টের অনেক স্টুডেন্ট আমরা 7 তারিখে একটি লাইভ নিয়েছিলাম। তো এই লাইভে অনেক স্টুডেন্ট অনেক ধরনের প্রশ্ন করেছে। তো একই প্রশ্ন অনেক স্টুডেন্ট বারবার করে করছেন, ঠিক আছে। তো এইখানে একটু লাইভটা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বারবার আপনাদের করতে হবে না, বা আপনাদের বারবার মেসেজ বক্সে, ডিসক্রিপশন বক্সে আমাদের লিখতে হবে না। তারপরে আমি চেষ্টা করি যে সমস্ত স্টুডেন্টের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কমার্সের কিন্তু উত্তর দিয়ে থাকি। তো এখানে মূলত হচ্ছে কি প্রথমে আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গিয়ে রেজাল্ট এবং পুনঃপরীক্ষা। পুনঃপরীক্ষাটা কি জিনিস? পুনঃপরীক্ষা হচ্ছে গিয়ে কোনো শিক্ষার্থী যদি পুনরায় পরীক্ষা দেয়, অর্থাৎ পুনরায় বলতে কি, কোনো স্টুডেন্ট ফেল করছেন, তো এই স্টুডেন্ট যে পরীক্ষাটি দিবেন এর নাম হচ্ছে পুনঃপরীক্ষা। তো পুনঃপরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এখানে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন এই পুনঃপরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কাজটি করবেন? পুনঃপরীক্ষা দেওয়ার জন্য আপনারা যে কাজটি করতে হবে, আপনারা হচ্ছে গিয়ে অনলাইনে নগদের মাধ্যমে আপনাদের টাকাটা জমা দিতে হবে। যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি কম্পিউটার দোকানে যেতে পারেন, অথবা স্ব স্টাডি সেন্টারে অথবা আঞ্চলিক কেন্দ্রে আপনারা এই সমস্ত জায়গায় যোগাযোগ করতে পারেন। তো পুনঃপরীক্ষা বলা হচ্ছে কি এইটা, কোনো স্টুডেন্ট যদি ফেল করেন সেই স্টুডেন্ট পুনরায় পরীক্ষা দেওয়াকেই বলা হচ্ছে গিয়ে পুনঃপরীক্ষা। এখন আছে মান উন্নয়ন পরীক্ষা। তো মান উন্নয়ন পরীক্ষাটা কি? মান উন্নয়ন পরীক্ষাটা হচ্ছে গিয়ে, এখানে আমি আগে এইটার সম্পর্কে একটু ডিটেল বলার আগে এইখানে আমি গ্রেডিং সিস্টেমটা একটু বলি, তাহলে আপনারা হয়তো বেশিভাবে বুঝতে পারবেন। তো একজন আমাদের ছাত্র লেখছেন উজ্জ্বল কুণ্ডু, যে স্যারের সাজেশন নিয়ে আমি উপকৃত হয়েছি, 2.86 পেয়েছি, সকলে আশীর্বাদ প্রার্থী, ধন্যবাদ। তো আপনারা যে কথাটা বলছিলাম যে এই যে মান উন্নয়ন পরীক্ষা, মান উন্নয়নের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার আগে একটা জিনিস আমি আলোচনা করে নিই, যে এখানে কিন্তু আপনাদের সিপিজিপিএ অর্থাৎ উইদাউট 4 পয়েন্টের ভিতরে কিন্তু আপনাদের গ্রেড পয়েন্ট, আপনাদের কিন্তু 5 পয়েন্টের ভিতরে গ্রেড পয়েন্ট না। তো 4 পয়েন্টের ভিতরে যেহেতু গ্রেড পয়েন্ট, এখানে অনেক স্টুডেন্টের যে আমি গতানুগতিক অনুসারে কি ফার্স্ট ক্লাস পেয়েছি না সেকেন্ড ক্লাস পেয়েছি, তো এখন তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের যুগ না। তারপরে যেটা মানে নিউমেরিক সিস্টেমে সাধারণত আসে, তো আমি চেষ্টা করছি আপনাকে এটা তুলে ধরার জন্য। তো নিউমেরিক্যালে হচ্ছে গিয়ে গ্রেড যে সিস্টেম আর লেটার গ্রেড বা গ্রেড পয়েন্ট সিস্টেম যেটা আছে, তো এইটা হচ্ছে গিয়ে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে গিয়ে আপনাদের এখানে টোটাল গ্রেড পয়েন্ট আছে 60টা। তো এখানে গ্রেড পয়েন্ট টোটাল আছে 9টা। তো 9টা গ্রেড পয়েন্টের ভিতরে এখানে 80+ অর্থাৎ 80% অ্যান্ড অ্যাবোভ 80%, মানে 80%-এ যদি আপনি অতিরিক্ত বেশি, মানে 80 থেকে যদি 100-র ভিতরে আপনার নাম্বার হয় সেক্ষেত্রে আপনি A+ পাবেন। 80-র ভিতরে থেকে যদি 100-র ভিতরে আপনার নাম্বারটি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কি হবে, আপনি কিন্তু A+ পেয়েছেন। 80 থেকে 100-র ভিতরে নাম্বারটা পেলে কি হবে, আপনি A+টা পেয়েছেন। এবার আপনার 75 থেকে যদি 79 নাম্বার পান, 75 থেকে যদি এক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট কিন্তু 4। 75 থেকে যদি 79-র ভিতরে আপনার নাম্বারটি থাকে সেক্ষেত্রে এ রেগুলার এবং আপনার গ্রেড পয়েন্ট 3.75। 3 নম্বর যেটা আছে 70% টু 74%, অর্থাৎ 70 থেকে 74%-এর ভিতরে যদি আপনি নাম্বার পেয়ে থাকেন সেক্ষেত্রে হয় A-, অর্থাৎ 3.5 পয়েন্ট। এবং 65% থেকে যদি আপনার নাম্বার 69%, অর্থাৎ 65 থেকে যদি 69-এর ভিতরে আপনি নাম্বার পান সেক্ষেত্রে আপনার হবে B+, এক্ষেত্রে 3.25। এবং 60%, অর্থাৎ 60 থেকে যদি আপনি 64% পর্যন্ত নাম্বার পান, 60 থেকে 64 পর্যন্ত যদি নাম্বার পান সেক্ষেত্রে আপনার বি গ্রেড, লেটার গ্রেড হচ্ছে বি এবং গ্রেড পয়েন্ট আসে 3। তো এই যে 5টা গ্রেড পয়েন্ট অর্থাৎ 4 পয়েন্ট, 3.75, 3.50, 3.25 এবং 3, এই 5টা গ্রেড পয়েন্টকে বলা হয় ফার্স্ট ক্লাস। যদিও এখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের কিন্তু নাই, এখানে কিন্তু গ্রেড পয়েন্ট হিসেবে হিসেব করে, তো হিসেব করা হয়। তারপরে আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য জাস্ট বলছি। তো 4 পয়েন্ট,
3.75, 3.50, 3.25 এবং 3 পয়েন্ট পেলে আপনারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছেন। 6 নম্বরে 55% টু 59%, অর্থাৎ 55 থেকে যদি আপনি 59 পর্যন্ত নাম্বার পান সেক্ষেত্রে হয় 2.75। 50 থেকে যদি আপনি 54% নাম্বার পান সেক্ষেত্রে হয় আপনাদের সি প্লাস অর্থাৎ 2.50। এই দুইটা গ্রেডকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস। এবং 9 এবং 10 অর্থাৎ 40% অর্থাৎ 45% থেকে 49%, অর্থাৎ আপনি যদি মার্ক পেয়ে থাকেন 50 থেকে 54, তো সেক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে 2.5, 45 থেকে 49, অর্থাৎ 45 থেকে যদি 49-এর ভিতরে আপনার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি গ্রেড পয়েন্ট পাচ্ছেন 2.25, এবং 40 থেকে যদি আপনি 44-এর ভিতরে মার্ক পেয়ে থাকেন সেক্ষেত্রে হয় 2 পয়েন্ট। অর্থাৎ এই দুইটা পয়েন্ট অর্থাৎ 2.25 এবং 2, এই দুইটা পয়েন্টকে বলা হচ্ছে গিয়ে থার্ড ক্লাস। অর্থাৎ 2.50 কম যদি নাম্বার পেয়ে থাকেন তো সেই নাম্বারকে বলা হচ্ছে থার্ড ক্লাস নাম্বার। এবং লেস দ্যান 40% যদি আপনি নাম্বার কম পান, মানে 40 থেকে যদি কম পান নাম্বার, সেক্ষেত্রে আপনি এফ গ্রেডে উত্তীর্ণ হচ্ছেন। তো এই ছিল হচ্ছে গিয়ে নিউমেরিক গ্রেডের সিস্টেম বা সিপিজিপিএ সিস্টেমকে বলা হচ্ছে। এখন এর পরবর্তীতে আমরা আলোচনা করব তো মান উন্নয়ন পরীক্ষাটা কি। যদি কোনো শিক্ষার্থী সি মাইনাস অথবা তার নিচের কোনো গ্রেড পান সেক্ষেত্রে সে কি করতে পারবেন, সেই গ্রেডে আপনি মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবারও বলতেছি, কোনো শিক্ষার্থী যদি সি মাইনাস নাম্বার পেয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই শিক্ষার্থী কি করতে পারবেন, যে আপনারা মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। মান উন্নয়ন পরীক্ষা যদি আপনি রেজাল্ট যদি উপরে যায়, অর্থাৎ আপনি ধরেন সি প্লাস পাইলেন বা বি পাইলেন বা এই কোয়ালিটির গ্রেডগুলো পাইলেন বা বি মাইনাস পাইলেন বা এ মাইনাস পাইলেন বা এ পাইলেন বা এ প্লাস পাইলেন, তখন আপনার রেজাল্টটা চেঞ্জ হবে, নতবা আপনাদের আগের যে রেজাল্টটি ছিল সেই রেজাল্টটি পরিবর্তন হবে না, সেই রেজাল্টটি থেকে যাবে। এখন আমরা পরবর্তী প্রশ্নটা আসবো ডাব্লিউএইচ, অর্থাৎ ডাব্লিউএইচ বলতে কি বোঝানো হচ্ছে। ডাব্লিউএইচ বলতে বোঝানো হচ্ছে উইথহেল্ড। আমি আবার একটু বলি যে এখানে ডাব্লিউএইচ বলতে উইথহেল্ড, অর্থাৎ আপনার রেজাল্টটি কি, আপনার রেজাল্টটি কি অবস্থায় আছে, আপনার রেজাল্টটি মানে স্থগিত অবস্থায় আছে, এই রেজাল্টটি আপনি পাবেন। এখানে একটা গ্রেড পয়েন্ট আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 40 থেকে যদি 45% নাম্বার আপনি পান সেক্ষেত্রে সি মাইনাস অর্থাৎ 2 গ্রেড হয়। এই গ্রেডটা বলতে ভুলে গেছি যে 40 থেকে যদি আপনি 45% নাম্বার পান সেক্ষেত্রে হয় হচ্ছে আপনার সি মাইনাস হয়। তো এইটাকে বলা হচ্ছে গিয়ে 2.25 আর 2, এই দুইটা গ্রেড পয়েন্টকে বলা হচ্ছে গিয়ে আপনার থার্ড ক্লাস বলা হচ্ছে। তো যে বিষয়টি বলতেছিলাম উইথহেল্ড, উইথহেল্ড মানে কি, আপনার রেজাল্টটি চলমান প্রক্রিয়া আছে, অর্থাৎ এই রেজাল্টটি যখন সংশোধিত রেজাল্ট দিবে সেক্ষেত্রে আপনি রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবেন, এবং পারলে আপনারা একটা কমপ্লেন করে রাখতে পারেন। এরপরে কি আছে, এরপরে আছে না। তো 2019 সালে যারা শিক্ষার্থী আছেন তাদের যদি এনে কথাটা আসে, হয় আপনারা কোনো বিষয়ে ফেল করেছেন, অথবা কোনো বিষয়ে পিআর আছে, অথবা কোনো বিষয়ে ডাব্লিউএইচ আছে, অথবা কোনো বিষয়ে ফাঁকা আছে, তো এই সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে না আসে। অথবা কি আসে, অথবা যদি আপনি সংশ্লিষ্ট কোর্সে এক্সপেলড হন, আরপি বা আরপিএস স্টার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের রেজাল্টের এখানে কি আসবে, না কথাটা আসবে। এবং আপনার যদি সকল পরীক্ষায় আপনি ঠিক থাকে, সকল কিছু আছে, সব পেপারে নাম্বার আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে গ্রেড পয়েন্ট কিন্তু না আসবে না, আপনার একটা সিপিজিএ গ্রেড পয়েন্ট, সিপিজিএ একটা গ্রেড পয়েন্ট এখানে কিন্তু আসবে। এবং যদি না আসে, সব রেজাল্টে পাস কিন্তু না আসে, সেক্ষেত্রেও আপনি অভিযোগ করতে পারেন, আপনার রেজাল্টটি ঠিক হয়ে আসবে। এরপরে আছে পিআর। পিআর মানে কি, প্রবলেম রিপোর্ট, অর্থাৎ আপনার ওএমআর কপিটি পূরণ করতে আপনার ভুল হয়েছে। এখন ওএমআর কপি কি, আপনি পরীক্ষার প্রথমে যে একটা ওএমআর শিট থাকে, অর্থাৎ গোল পূরণ করতে হয়, এই গোল পূরণের কোনো এক জায়গায় আপনি ভুল করছেন অথবা কাটাকাটি করছেন, তো এই কারণে আপনার রেজাল্টটি পিআর অবস্থায় আছে, অর্থাৎ প্রবলেম রিপোর্ট। ওএমআর প্রবলেম রিপোর্ট সম্পর্কে যেটা আসে, মানে ফিল আপ করতে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পিআর আসে। তো এরপরে আমরা আসব যে এইগুলোর জন্য আপনার কি করণীয় আছে। এইগুলোর জন্য আপনি সরাসরি অনলাইনে নগদের মাধ্যমে টাকা জমা দিতে পারেন,
অথবা যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনি স্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের নিজ যে আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্র আছে এই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের দেখিয়ে দেবে যে কিভাবে পুনঃপরীক্ষার টাকাটা কি করা লাগে, পুনঃপরীক্ষার টাকাটা দেয়া লাগে। এরপরে আমি আসবো হচ্ছে গিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ধরেন খুলনায় আছেন বা ঢাকায় আছেন বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আছেন, সরকারি চাকরি বা অন্য অন্য ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনারা কি করছেন, বদলি হয়ে গেছেন, ট্রান্সফার হয়ে গেছেন। তো সেক্ষেত্রে শিক্ষার্থী কি করতে পারবেন, যদি আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতেন, শর্ত হচ্ছে কি যে কোনো একবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে। যদি আপনি অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ধরেন সাপোজ এইখানে খুলনা একটা যে কোনো কলেজে আপনি ভর্তি ছিলেন, এখন আপনি সাপোজ চট্টগ্রামে বা খাগড়াছড়িতে বদলি হয়েছেন, তাহলে সেখানে আপনি বদলি মানে আপনি এই স্টাডি সেন্টার কিন্তু বদলি হইতে পারবেন। সেক্ষেত্রে কি করণীয় লাগবে, 500 টাকা ব্যাংক ড্রাফট করা লাগবে, এবং আপনি খুলনার ধরেন স্টাডি সেন্টারে ছিলেন, সেই খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে আপনাকে কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে, সেই ফর্মে যথাযথ সঠিক তথ্যটি দিতে হবে এবং বদলির কারণটি উল্লেখ করতে হবে, এবং সাথে আর যে কাজটি করতে হবে, আগে আপনার খোঁজ নিতে হবে ধরেন খাগড়াছড়ি যে কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে, খুলনা কলেজে আপনি যেই খুলনায় যে কোনো কলেজে আপনি ভর্তি হয়েছিলেন সেই সাবজেক্টগুলো ওই কলেজটা আছে কিনা এটা একটু জেনে আগে শিওর হতে হবে। তারপরে আপনি আবেদনপত্রটি পূরণ করার পরে উন্মুক্ত অফিসে সাবমিট করলে এবং জনতা ব্যাংকে 500 টাকা সাবমিট করে মানে ব্যাংক জমা রসিদের মাধ্যমে জমা দিয়ে কর্পোরেট শাখায় সেটা, এবং সাথে আপনার ছবি, আইডি কার্ডের ফটোকপি, এবং সাথে হচ্ছে কি আপনার কলেজ আইডির ফটোকপি বা কলেজ আইডির যে ডিজিটাল আইডি এর ফটোকপি, এবং আপনি বদলি সম্পর্কে যে কাগজটি আছে সেই কাগজটি এটার সাথে সংযুক্ত করতে পারেন। তাহলে কিন্তু আপনি সংশ্লিষ্ট কর্মকর্তা বা ওই কর্মকর্তা আপনাকে কল করতে পারে, অথবা আপনার সরাসরি ট্রান্সফারও হয়ে যাইতে পারে। তো এই যদি কল করে তাহলে সেক্ষেত্রে আপনার বলতে হবে যে কী কারণে আপনার এটা বদলি হয়েছেন, সেটার কারণটা আপনার জানতে হইতে পারে বা আপনার সাথে কিছু জিজ্ঞেস করতে পারে। তো এরপরে আমাদের আসবে যে বেশি পরীক্ষায় বেশি নম্বর পেতে কি করণীয়। অনেক স্টুডেন্টই বলছেন যে খাতায় অনেক লিখেছি, নাম্বার পাইনি, বা নাম্বার কম পাইছি, ফেল করছি। অনেকে লিখছেন যে আমার বন্ধু পরীক্ষা দিছে, আমার বন্ধু ফেল করে গেছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, আপনি পরীক্ষা দেন নাই, দেশ হচ্ছে আপনার বন্ধু। তো বন্ধু কি লিখেছে না লিখেছে সেটা আপনার বন্ধুই জানে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়ে আপনারা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি ভালো লিখে থাকেন, ভালোভাবে প্রশ্নের উত্তর করে থাকেন, ভালোভাবে যদি আপনার খাতা উপস্থাপন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষায় ভালো নম্বর পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। পরীক্ষায় বেশি নম্বর পেতে কি করণীয়? পরীক্ষায় বেশি নম্বর পেতে যে বিষয়টি আপনাকে প্রথমে খেয়াল করতে হবে সেই বিষয়টি হচ্ছে খাতাটার ওএমআর কপিটা সব সাথে আপনাকে পূরণ করতে হবে। তো এমডি মঞ্জুরুল মিন্টু, আপনার পিআর সম্পর্কে আমরা এই লাইভ ক্লাসে বলেছি, আপনি লাইভ ক্লাসটি দেখেন, বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আপনি কি করতে হবে, প্রথমে ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ ওএমআর সঠিকভাবে পূরণ না করলে আপনার খাতায় পিআর চলে আসবে, মানে রেজাল্টে পিআর চলে আসবে। এরপরে খাতায় পিছনে এক পেজ পরেই দেখবেন কিছু তথ্য দেওয়া আছে, ড্যাশ পরীক্ষা, ড্যাশ সাল, তারপর হচ্ছে গিয়ে বিষয়ের নাম, সাবজেক্ট কোড, সকাল বিকালে পরীক্ষা, এই বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো সুন্দরভাবে পূরণ করলেন। পূরণ করার পরে 1 স্কেল পরিমাণ আপনারা মার্জিন কাটবেন, এটা পেন্সিল দিয়ে হইতে পারে, কলম দিয়ে হইতে পারে। 1 স্কেল বলতে বাম পাশে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি। এবার এখান থেকে লেখা শুরু করেন, এইখান থেকে লেখা শুরু করবেন। শুরু করে যে প্রশ্নটা আপনি সবচেয়ে ভালো পারেন সেই প্রশ্নটা আপনি দ্রুত গতিতে লিখে ফেলবেন। এরপরে একজন প্রশ্ন করছেন একই সাথে যে পুনঃনিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার ফি জমা দেওয়া যাবে। তো একই সাথে পুনঃপরীক্ষার ফি এবং পুনঃনিরীক্ষার ফি এটা 2বার জমা দিতে হবে সম্ভবত, কারণ পুনঃপরীক্ষার ফির একটা ফর্ম, পুনঃনিরীক্ষণের ফিও একই ফর্ম, কিন্তু পুনঃনিরীক্ষণটা আলাদা আলাদাভাবে করলে বোধহয় ভালো হয়। তো তো একই বিষয় পুনঃপরীক্ষায় যেটা ফেল করছেন সেটাই তো হচ্ছে গিয়ে আপনি ই করবেন, একই একই ইসে করতে পারবেন, একই সাথে পুনঃনিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার আপনি একই সাথে করতে পারবেন। তো
তো যে বিষয়টি বলছিলাম যে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে এবং এখান থেকে লেখা শুরু করেন, এখান থেকে আপনার লেখা শুরু করবেন। শুরু করার পরে যে বিষয়ে আপনাকে প্রশ্নের উত্তর চাবে প্রথমত সেই বিষয়ে আপনাকে উপস্থাপন করতে হবে এবং সঠিক সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। অনেক বড় লেখার দরকার নাই, 10, 15, 20, 25, 30 পেজ লেখার দরকার নেই। আপনার যে প্রশ্নটা যে উত্তরটা আছে এইটা সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে আপনি বক্তব্যটা উপস্থাপন করুন। তো উপস্থাপন করলে কিন্তু আপনার প্রশ্নটা কোনো কাটাকাটি করবেন না, প্রশ্নটা লাইনটা ফাঁকা ফাঁকা করে লিখবেন, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যদি মিশে না যায় সেটা খেয়াল করবেন, এবং খাতাটা যদি পরিপাটি এবং দৃষ্টিনন্দন হয়। দৃষ্টিনন্দন বলতে কি, সুন্দরভাবে, যেমন আমরা কোনো এক সিম্পল কাজে যাওয়ার সময় যে ড্রেসটা পরি, আমরা নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে বা কোনো একটা পার্টিতে যাওয়ার সময় বা কোনো একটা বড় রেস্টুরেন্টে যাওয়ার সময় কিন্তু সেই পোশাকটা পরিধান করি না। আমরা কিন্তু একটু স্মার্ট হয়ে যাই, হয় টাই পরে যাই, কোট পরে যাই, বা দামি কোনো পোশাক পরে যাওয়ার চেষ্টা করি, বা আপনার সবচেয়ে ভালো পোশাকটা পরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক মনে করতে হবে যে খাতাটাও কিন্তু আপনার সেইভাবে দৃষ্টিনন্দন করতে হবে যাতে খাতা পড়ে এক্সামিনার তার মনে ভালো কিছু হয়, মানে ভালো নাম্বার দিতে সে বাধ্য থাকে বা ভালো কিছু আপনাকে দিতে পারে। তো খাতাটা এইভাবে সুন্দরভাবে যদি উপস্থাপন করেন তাহলেই একমাত্র আপনি ভালো নাম্বার কিন্তু পেতে পারেন। আর যে কথাটা বলি যে অনেক স্টুডেন্ট করেন কি, লুজ শিট নেন, মানে এক্সট্রা পেপার নেন। খাতা শেষ হয়ে গেলে যে পেপারটা নেওয়া হয় এটাকে বলা হয় এক্সট্রা পেপার বা লুজ শিট বলা হয়। তো খাতার পিছনে দেখবেন যে একটা লুজ শিট লেখার নাম্বার আছে। যে ধরেন আপনি 5টা লুজ শিট নিয়েছেন, প্রত্যেকটা লুজ শিটে একটা করে মার্ক দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারগুলো আপনাকে অনেক স্টুডেন্ট সময়ের কারণে খাতার লাস্টে সেই নাম্বারগুলো লেখেন না, এবং খাতায় যে জিনিসগুলো পূরণ করতে হয় লুজ শিটে সেই জিনিসগুলো কিন্তু পূরণ করেন না। এই কারণে খাতা যদি কোনো সময় আপনার দড়ি ছিঁড়ে যায়, অর্থাৎ যেটা দিয়ে আপনি সেলাই করেন, পিন মেশিন দিয়ে সেলাই করেন বা দড়ি দিয়ে সেলাই করেন, যেটা দিয়ে সেলাই করেন, ইনকেস যদি খাতা খুলে যায় আর আপনি যদি খাতার পিছনে নাম্বার না লেখেন সেক্ষেত্রে কিন্তু এই খাতা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই কারণে আপনারা পরীক্ষার লাস্টে যে পেজটি থাকে, মূল খাতার সাথে যে পেজটি লাস্টের পেজ থাকে, এই লাস্টের পেজে অবশ্যই করে আপনি যে কটা লুজ নিচ্ছেন সেই কটা লুজ শিটের নাম্বার লিখবেন, এবং সাথে খাতাটা সুন্দর করে পিন করেন বা সুতো দিয়ে ভোমর দিয়ে গেঁথে দেন, সুন্দর করে এটা দড়ি দিয়ে আটকে দেবেন। তো এইটা খেয়াল করতে হবে, ঠিক আছে? আর একটা পরীক্ষায় 10টা 15টা 20টা লুজনেস, এইটা দেখে হতাশা করার কিছু নাই। অর্থাৎ এমন লেখা লেখছে যাতে মূল বিষয়বস্তুগুলোই নাই। এবার কি হচ্ছে যে আপনি বন্ধু 50টা পেজ লিখে ফেলাইছে, মানে লুজনেসে 10টা, কিন্তু আসলে কি করছে, ফেল করছে। তো অনেক লুজ নিলে যে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে এটার কিন্তু কোনো ভিত্তি নাই। তো এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবেন, আপনি বিষয়টা উপস্থাপন, অর্থাৎ যে প্রশ্ন আছে সেই বিষয়টা যদি সুন্দরভাবে উপস্থাপন করেন তাহলে কিন্তু অল্প লেখেও কিন্তু আপনি ভালো নাম্বার পেতে পারেন। এরপরে খাতা চ্যালেঞ্জ কি? খাতা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আপনি কোনো একটা পরীক্ষায় ফেল করেছেন, এখন আপনার মনে হচ্ছে যে আপনি এই খাতাটা আপনার ফেল করার মতো হয় নাই, আপনার মনে হচ্ছে যে এই খাতাটা আপনি ফেল করতে পারেন না বা ফেল করার মতো হয় নাই, বা আপনার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, এরকম যদি আপনার মনে কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি খাতাটা চ্যালেঞ্জ করতে পারেন। খাতা চ্যালেঞ্জ করার ফি হচ্ছে গিয়ে আপনার 500 টাকা। এবং সাথে সাথে আপনারা যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওইটার পরীক্ষা দেওয়া লাগবে, এবং সাথে সাথে আপনারা পুনঃ পরীক্ষার ফিটাও জমা দিয়ে রাখতে হবে বা রাখতে পারেন। পরীক্ষার রেজাল্ট, পরীক্ষায় ভালো রেজাল্ট কিভাবে করা যায়? তো পরীক্ষায় ভালো রেজাল্টের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পড়ালেখা করতে হবে এবং কোনো টিচারের শরণাপন্ন হওয়া লাগবে, যে যেমন ইংরাজি বিষয়টির প্রতি বিশেষ করে তাদের কাছ থেকে নিয়মিত পড়ালেখা নিতে হবে, করতে হবে, বা আপনি যদি সময় কম পান সেক্ষেত্রে আপনার বিভিন্ন অনলাইন কোর্স আছে, সেই কোর্সটি আপনাকে গ্রহণ করতে হবে, অথবা আপনি ইউটিউব চ্যানেল বা বাওবি টিউব নামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা চ্যানেল আছে, সেখানে ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখতে পারেন। এবং সাথে সাথে আপনি বিভিন্ন অনলাইন ক্লাস বা সরাসরি টিচারের কাছে যেও পড়তে পারেন। অর্থাৎ কারো আয়ত্তে থাকলে আপনার পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে এবং কোর্সটি কমপ্লিট হয়ে যায়। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে কোনো শিক্ষকের তদারকিতে থাকার জন্য।
এবং সপ্তাহে অন্তত একটা জিনিস খেয়াল করতে হবে, আর একটা জিনিস বলতে ভুলে গেছি। সেই জিনিসটা হচ্ছে একটা বড় প্রশ্ন, অর্থাৎ পরীক্ষায় 100 মার্ক লিখলে আপনি যে নাম্বারটি পাবেন, 70-80 মার্কের অ্যান্সার করলে কিন্তু সেই নাম্বারটি পাওয়া সম্ভব না। কারণ কি? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা আপনি 4টা বড় প্রশ্ন মোটামুটি লিখছেন, 4টা ছোট প্রশ্ন মোটামুটি লিখছেন। তো মোটামুটি লিখে আপনি 4টা বড় বড় প্রশ্নে 4 × 48 পেলেন, এবং ছোট প্রশ্নে 3 করেও যদি পান, 3×4 = 12, অর্থাৎ 48-12 আপনার মার্ক চলে আসলো 60। কিন্তু আপনি 70 বা 75 মার্কের অ্যান্সার দিয়ে কিন্তু 60 আশা করতে যায় না। কারণ কি? যে একটা বড় প্রশ্ন আপনি ভালো লিখছেন, এক- আপনি ধরেন 2টা বড় প্রশ্ন লিখছেন, 3টা ছোট প্রশ্ন লিখছেন। তা 2টা যদি বড় প্রশ্ন আপনার যদি 15 করেও দেয় বা 16 করেও দেয়, তাহলে 16 × 2 কত হয়? 32। আর 2টা ছোট প্রশ্ন লিখছেন, ওইখানে যদি আপনার 5-এর ভিতরে 4 করেও দেয়, তাহলে 8। তাহলে 32 আর 40 হয়, অর্থাৎ পাস হয় না, কোনো রকম কাইন্দে কাইটে পাস হয়। তো এই কারণে আপনার চেষ্টা করবেন যে সকল প্রশ্নের উত্তর মোটামুটি বা ভালো করে লেখার জন্য। তাহলে কিন্তু এভারেজে কিন্তু আপনার কিন্তু মার্কটা ভালো পাবেন। স্যার অনলাইনের একজন লিখছেন, খাদিজা মুনমুন লিখছেন, স্যার অনলাইনে অভিযোগ করার নিয়মটা একটু দেখাই দিতেন। আপনারা সরাসরি স্টাডি সেন্টারে যোগাযোগ করেন, কারণ স্টাডি সেন্টারের সাথে আপনারা সাধারণত কমিউনিকেশনটা তেমন হয় না। আপনারা স্টাডি সেন্টারে যোগাযোগ করেন, তারাই করে আপনার দেখাই দিবে। ঠিক আছে? এক্ষেত্রে নগদের টাকা ভরে নিয়ে যাবেন। আর নেট লাইনটা যদি থাকে, আপনারা সরাসরি স্টাডি সেন্টারে অথবা আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করেন। তো সেখান থেকে আপনাদের এটা করতে পারবেন। আর যদি নিজেরা পারেন নিজেরা করবেন, সমস্যা নাই। আর যে পারবেন না, সেই 2টা জায়গায় যোগাযোগ করেন। আচ্ছা, এরপরে যে বিষয়টি বলছিলাম, তো একটা বড় প্রশ্ন যদি আপনি 30 থেকে 31 মিনিটের ভিতর লেখেন, এবং ছোট প্রশ্ন যদি 10 থেকে 11 মিনিট বা 12 মিনিটের ভিতরে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে পরীক্ষার শেষের পরেও কিন্তু 5 মিনিট কিন্তু খাতাটা রিভিশন দেওয়ার সময় আছে। যাদের হাতের লেখা অনেক দ্রুত না, তারা কিন্তু কোনো মতে একটা বড় প্রশ্ন কিন্তু 30 মিনিটে লেখা সম্ভব হয়ে উঠবে না। এই কারণে আপনার প্রতিনিয়ত হাতের লেখার চর্চা করুন। তো আরেকটা বিষয়, যে আপনাদের ডিগ্রিতে কিন্তু সৃজনশীল প্রশ্ন না। সৃজনশীল প্রশ্ন না বলতে, যে এসএসসি ইন্টারে যেমন সৃজনশীল প্রশ্ন, আপনাদের কিন্তু ডিগ্রিতে কিন্তু সেই সৃজনশীল প্রশ্ন না। অর্থাৎ গতানুগতিকভাবে আপনারা আগে, অনেক আগে যেভাবে পড়ছেন, তো ঠিক সেইভাবে প্রশ্ন। সেক্ষেত্রে প্রশ্নটা কেমন? যে ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। যেমন সাহিত্যের রূপরস বলতে কি বোঝো বাংলা ভাষা? এক, এটা হচ্ছে প্রশ্ন। এখন আপনার উত্তর লিখতে হবে। তো একজন একটা কমেন্টস করছিলেন, যে আমিরুল ইসলাম হৃদয় বলছেন, সেক্ষেত্রে পাস সেক্ষেত্রে পাস করার আপনার কথা আমি বুঝতে পারিনি। আহ, একজন লিখছেন নুসরাত জাহান লিখছেন, স্যার বিএ ফার্স্ট ইয়ারে বাংলা ফার্স্ট পেপার এক ইউনিটটা বুঝিয়ে বলেনলে ভালো হতো। আচ্ছা, পরবর্তী ক্লাসে যেহেতু আমরা আজকে পূর্ণ পরীক্ষার রেজাল্ট সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছি, পরে একদিন কোনো ক্লাসে আমরা পৌঁছানো ইউনিটটি সম্পর্কে বুঝিয়ে বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে কথাটা বলছিলাম, যে পরীক্ষা কিন্তু আপনাদের সিম্পল প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন 8টা থাকে, সেখান থেকে 4টা প্রশ্ন উত্তর করতে হয়, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে হচ্ছে গিয়ে 20 করে, এবং ছোট প্রশ্নের মার্ক থাকে হচ্ছে গিয়ে 8টা প্রশ্ন থাকে, সেখান থেকে 4টা প্রশ্ন লিখতে হয়, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে হচ্ছে 5 করে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলো সম্পর্কে ডিসক্রিপশন বক্সে লিখেছিলাম, আমরা কিন্তু সেই সমস্ত বিষয়গুলো, সব বিষয় সম্পর্কে আলোচনা করছি। এবং আপনাদের পূর্ণ পরীক্ষা বা খাতা চ্যালেঞ্জ বা মান উন্নয়ন পরীক্ষার কিন্তু টাকা জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে 27/5, অর্থাৎ এই মাসের 27 তারিখ পর্যন্ত। তো এর ভিতরে আপনার টাকা জমা দিন। এবং যারা অনেক স্টুডেন্ট পঞ্চষষ্ঠ বা তৃতীয় চতুর্থ টাকা যারা জমা দিতে পারেনি, তারা অপেক্ষা করেন। যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মনে করে যে আপনাদের একটা সুযোগ দিবে, তাহলে তো সুযোগ পাইলেন। তো আবার আমরা অনুরোধ করব যে অনেক স্টুডেন্ট এখনো
টাকা জমা দেওয়া হয় নাই, যে ভর্তির টাকা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি যে তারা যাতে টাকাটা জমা দিতে পারে, তার জন্য একটা নতুন ডেট আপনারা দিয়ে স্টুডেন্টের কল্যাণ করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, একজন লিখছেন, এমডি রুবেল লিখছেন, রুবেল শেখ লিখছেন যে কিভাবে পরীক্ষা দিয়ে নম্বর বেশি পাওয়া যায়। আমরা আলোচনা করছি যে কিভাবে বেশি দিয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। আমি প্রতিটা ক্লাসেই সাধারণত স্টুডেন্টদের বলে থাকি যে কিভাবে আপনি ভালো নাম্বার পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যে বিষয় করা লাগবে সেই বিষয়গুলো আমাদের ক্লাসে আছে, একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো কোনো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্সে লেখেন, তো আমরা সব প্রশ্নের উত্তর আপনাদের দিব এবং কমেন্টস বক্সে উত্তর দিব। এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো যে সমস্ত শিক্ষার্থীরা শুধু ইংলিশ পড়তে যাচ্ছেন তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যারা শুধু করতে যাচ্ছেন বা শুধু অনেক স্টুডেন্টরা শুধু ফেল করেন, তো তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ করতে যাচ্ছি। তো এটা 15 তারিখ থেকে আমরা শুরু করব। এবং যে সমস্ত শিক্ষার্থীরা সকল বিষয় পড়তে যাচ্ছেন তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস, অর্থাৎ 2023-24 এবং 2022-2020 এবং 2021 সালের শিক্ষার্থীদের জন্য আমাদের অনলাইন ক্লাস চলছে। তো আরেকটা আমরা ডিসক্রিপশন বক্সে আরেকটা আমরা লিখছিলাম যে কোন কোন সাবজেক্ট 2023 সালের স্টুডেন্টের জন্য ভালো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা প্রথম সেমিস্টারে বাংলা ইংলিশ, বাংলা ভাষা 1, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, এই 4টা সাবজেক্ট নিয়েছিলেন। তো যখন আপনাদের দ্বিতীয় সেমিস্টার ভর্তি হবেন তখন বিষয়টি কিন্তু আপনার কিন্তু সুন্দরভাবে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে চুজের ক্ষেত্রে আপনারা এখন থেকে দেখতে পারেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে www.boeu.ebook.com এ আপনারা ঢুকতে পারেন। তো সেইখানে কিন্তু বিএবিএসএস প্রোগ্রামের কিন্তু বইগুলো দেওয়া আছে। এখন থেকে সেখান থেকে বই দেখে আপনারা চুজ করতে পারেন যে কোন সাবজেক্টগুলো আপনারা ভবিষ্যতে নিতে পারবেন, কোন সাবজেক্টগুলো আপনার জন্য ভালো হয়। তো এখানে বাংলা ভাষা 2 সেকেন্ড সেমিস্টার বাংলা ভাষা 2টা কম্পালসারি, এবং সাথে সাথে রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, ইসলামী স্টাডিজ, ইতিহাস, দর্শন, ভূগোল, অর্থনীতি, এই 7টা বিষয় রয়েছে। এখান থেকে আপনাকে 3টা বিষয় চুজ করে নিতে হবে এবং যে 3টা বিষয় আপনি চুজ করবেন সেই 3টা বিষয় কিন্তু আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবকটা সেমিস্টারে কিন্তু পার্ট পার্ট অনুযায়ী সেই বিষয়গুলো থাকবে। তো যদি কোনো শিক্ষার্থী অঙ্কে দুর্বল হন সেক্ষেত্রে ইকোনমিক্স না নেওয়াই ভালো। ইকোনমিক্সে পঞ্চম সেমিস্টারে কিছু অঙ্ক আছে, তারপর হচ্ছে গিয়ে ভূগোলেও কিছু অঙ্ক হয়তো আছে। তো এই সমস্ত সাবজেক্টগুলো সব আপনারা ইবুক দেখে, আপনার সেখানে ইবুকে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেখান থেকে তথ্যগুলো দেখে আপনার বইগুলো পড়ে যদি মনে হয় যে এই সাবজেক্টগুলো আপনার কাছে সোজা মনে হচ্ছে সেই সোজা সাবজেক্টগুলো আপনারা নেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সাজেশন, হ্যান্ড নোট বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর চাকরিজীবী, ব্যবসায়ী, কর্মজীবী, গৃহিণীদের কথা চিন্তা করে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা সাধারণত অনলাইন ক্লাসগুলো রাত্রে নিয়ে থাকি। তো ক্লাসে ক্লাস করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা সাজেশন হ্যান্ড নোটের প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন। আমি অনিমেষ দাস আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।